আমাকে স্পর্শ করবেন না, আমার থেকে দূরে থাকুন, না হলে আমি চিৎকার করব। এই, একদম কাছে আসবেন না, সরে যান, দয়া করে আমার কাছে আসবেন না। কি বলছো আরুজান? আমি তোমার কাছে আসবো না, এটা কি সম্ভব জান? আমি তোমার স্বামী, আমি কাছে আসবো না তো কে আসবে শুনি? আমি মানি না আপনাকে আমার স্বামী, এটা বিয়ে নয়। অধীর ধীরে ধীরে আরোহীর কাছে চলে যায়। আরোহী ভয়ে ভয়ে পেছাতে লাগলো। এক পর্যায়ে এসে আরোহী দেয়ালের সাথে লেগে যায়। পেছনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সামনেই অধীর তার দিকে ক্রমাগত এগিয়ে আসছে, যা দেখে আরোহীর রুহু কেঁপে উঠল। আরোহী আবারও বলে উঠল। আমার কাছে আসবেন না, বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করব। আরোহীর কথা শুনে অধীর ফিক করে হেসে দেয়। তারপর আরোহীর একদম কাছে গিয়ে দাঁড়ায়। আরোহী ছটফট করতে চায়, তখনই অধীর তাকে বাধা দেয়। ধীর কণ্ঠে বলে। বাসর ঘরে বউয়ের চিৎকার শুনে লোকেরা তোমাকে ভালো বলবে বুঝি? তো আর ইউ রেডি, মিসেস আরোহী অধীর রায়চৌধুরী? আরোহী পালাতে চাইল, কিন্তু অধীর তাকে আবারও বাধা দেয়। আরোহী হাত দিয়ে অধীরকে ধাক্কা দেয়, কিন্তু এত শক্ত ও বলিষ্ঠ দেহের অধিকারী কি আর আরোহীর মতো নরম আর ছোট হাত সরাতে পারে? অধীর আরোহীর হাত দেয়ালের সাথে চেপে ধরে। আরোহীর নরম তুলতুলে অশ্বকে নিচের আয়ত্তে নিয়ে নিল। আরোহীর চোখ বড় বড় হয়ে গেল। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। ঠোঁটে কামড়ও অনুভব করলো আরোহী। অতিরিক্ত চিন্তা আর ভয়ে আর অধীরের এমন আচরণের কারণে 2 মিনিটের মধ্যেই সেন্সলেস হয়ে যায় আরোহী। অধীর আরোহীকে ছেড়ে দেয়। পাঁচকোলে করে ফুল দিয়ে সাজানো বিছানায় শুইয়ে দিল। তারপর পাশের টেবিল থেকে নিচের রিভলভারটা নিয়ে বাহিরে চলে যায়। আরু, এই আরু, কি হলো তোর? মা এখনো জ্ঞান ফিরছে না কেন আরু? অনুষ্কা অস্থির কণ্ঠে বারবার আরোহীকে ডাকছে, কিন্তু আরোহীর জ্ঞান ফেরার কোনো নাম গন্ধ নেই। অনুষ্কার বেশ চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। এমনিতেই আরোহী অনেক নরম মনের মানুষ, আর এত বড় শক্ট মেয়েটা পেল। আরোহীর জ্ঞান ফিরল। মাথা ধরে উঠতে যাবে, তখনই অনুষ্কা বাধা দেয়। তুই প্লিজ শুয়ে থাক, একদম উঠবি না বিছানা থেকে। তুই জানিস আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম তোকে নিয়ে। তখন ভাইয়ার ভয়ে রুমে আসতে পারিনি, কিন্তু যখন ভাইয়া বের হয়ে গিয়ে বলল যে তুই জ্ঞান হারিয়ে ফেলছিস, তখন নিজেকে ধরে রাখতে পারিনি রে। আরোহী চোখ বন্ধ করে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না এখন। চোখের সামনে এত কিছু ঘটে গেল, অথচ সে কিছুই করতে পারলো না। তার কিনা শেষমেশ একজন ডেভিলের সাথে বিয়ে হলো। আমি আরোহী অরু, শহরের একটা ছোট এতিমখানায় আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই আমি এতিমখানায় আছি। আমার মা বাবাকে তারা আছে কি না সেটাও আমি জানি না। এতিমখানায় থাকলেও আমি পড়াশুনো করেছি বাইরের কলেজে। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যথেষ্ট মেধাবী আমি, তাই তো স্কলারশিপ দিয়েই পড়াশোনা চালাচ্ছি। আমার সব থেকে কাছের বন্ধু হলো অনুষ্কা চৌধুরী। এবার কলেজ ছুটি হওয়ার কারণে অনুষ্কা আমাকে তার সাথে করে ওদের বাড়িতে নিয়ে আসে তার ভাই অধীর রায় চৌধুরীর বিয়েতে। অধীর রায় চৌধুরী দেশের সব থেকে বড় বিজনেসম্যান, কিন্তু তার একটা অন্য গুণও আছে। অসম্ভব রাগী, বদমেজাজি ও গম্ভীর স্বভাবের লোক অধীর চৌধুরী। পুরো শহর তাকে ভয় পায়। কেন এটা আমার জানা নেই, কিন্তু আনুষ্কার মুখে ওর ভাইয়ের সম্পর্কে অনেক কিছু শুনেছি। অধীর রায়চৌধুরীকে শুধু বাইরের লোক নয়, বরং তার পরিবারের সবাই তাকে ভয় পায়, কারণ সে একটা ডেভিল। জীবনেও হাসে না এই লোক। আজকেই আমি অনুষ্কাদের বাড়িতে এসেছি। বাড়িতে প্রবেশ করার সময় কারোর সাথে বেশ জোরে ধাক্কা খাই আমি। পরে যেতে যাব, তখনই কেউ আমার কোমর জড়িয়ে ধরে আমাকে বাঁচায়। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করি নেই আমি। কিছু সময় পর যখন কিছু হলো না, তখন পিটপিট করে চোখ খুলতেই চোখের সামনে এক সুদর্শন যুবককে দেখে আমি ফিদা হয়ে যাই। ক্রাশও খেলাম তার উপর, কিন্তু কে জানতো আমার এই ক্রাশ খাওয়াটাকে উনি বাসে পরিণত করে দেবেন। অধীর কিছু সময় আমাকে দেখে, তারপর আমার কোমর থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। আমি মাটিতে থপ করে পড়ে যাই। কোমরে বেশ ব্যথা পাই, কিন্তু অধীর চলে যায়। মনে মনে কয়েকটি গালিও তাকে দিয়ে দিলাম। সন্ধ্যায় বিয়ের জন্য বউকে আনা হলো। অধীর রায় চৌধুরীর সঙ্গে বিয়ে হচ্ছিল এই শহরের সব থেকে ধনী পরিবারের মেয়ে ডায়না শেখের। অত্যন্ত সুন্দরী ডায়না। অধীরও উপস্থিত হলো বিয়ের আসরে। কাজী কবুল বলতে বলল ডায়নাকে। ডায়না কবুল বলতে যাবে, তখনই চারপাশে অন্ধকার হয়ে যায়। কয়েক মিনিট পর আবারও আলো জ্বলে উঠল বিয়ের আসরে।
কিন্তু অবাক কাণ্ড হলো যে অধীর তার নিজের হবু বউকে হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিল। উপস্থিত সবাই অবাক হয়ে যায়, সাথে আমিও অবাক। অধীর ডায়নাকে বের করে দিয়ে সোজা এসে আমার হাত টেনে ধরেন, টানতে টানতে সোজা বিয়ের আসরে বসে দিলেন। কেউ কিছু বলতেও পারল না। আনুশকা কিছু বলতে যাবে, তখনই অধীর তার দিকে রাগী দৃষ্টি নিবদ্ধ করে। আনুশকা ভয়ে পিছিয়ে যায়, করুণ দৃষ্টিতে আমার দিকে তাকায়। অধীর কাজীর উদ্দেশ্যে বলে, বিয়ের কাজ শুরু করেন। কাজী ভয়ে আর কিছু বলে না। কাজীর কাজ শুরু করে প্রথমে আমাকে কবুল বলতে বলা হলো। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, না বলতে যাব। তখনই অধীর আমার কানের কাছে ফিসফিস কণ্ঠে বলে, নিজের জান যদি প্রিয় হয়ে থাকে তাহলে কবুল বলে দাও। আমি অনুভব করলাম আমার পিঠে অধীর কিছু একটা ধরে আছেন। বুঝতে বেশ সময় লাগলো না যে এটা কি। ভয়ে ভয়ে কবুল বলে দিলাম। চোখ থেকে টপ টপ করে পানিও গড়িয়ে পড়লো আমার। অধীরকে কবুল বলতে বলা হলে সে 1 মিনিটও নষ্ট না করে কবুল বলে দেয়। এইসব ভাবতে ভাবতে শব্দ করে কেঁদে উঠলাম আমি। আমার কান্না করা দেখে ব্যস্ত হয়ে পড়ল অনুষ্কার মিসেস নীলা রায়চৌধুরী। তিনি হলেন অধীর আর অনুষ্কার মা। নীলা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আরোহিমা, দেখো যা হয়েছে তা তো আর পাল্টাতে পারবে না। আর অধীরকে তুমি চিনোই, ও কেমন, কারো কথা শোনে না। মা আরোহী, যা হয়েছে তা হয়তো হওয়ারই ছিল, তাই তো এমনটা হলো। দেখো মা, এখন আর কেঁদে কি হবে? তুমি এখন চৌধুরী বাড়ির বড় বউ। বিয়েটা তাই যেমনই হয়ে থাকুক না কেন, সত্যি তো এটাই যে অধীর এখন তোমার স্বামী। মা, আমি জানি তোমার মা বাবা কেউ নেই। আচ্ছা, তোমার কি মন চায় না তাদের ভালোবাসা পেতে? আজ থেকে আমি তোমার মা। কি হবে না আমার মেয়ে, বলো? আমি মার কথায় আরও জোরে কান্না করে উঠলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে। আমি তার বুকে মাথা রেখে কান্না করছি। নীলা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, পাগলি মেয়ে কান্না করে কেন? আর কান্না করবে না, ঠিক আছে? আমি মাথা নাড়লাম। এখন মন না চাইতেও আমাকে এটা মানতে হবে যে অধীর আমার স্বামী। কিন্তু আমি বাস্তবে কখনো তাকে গ্রহণ করতে পারবো কিনা এটা আমি জানি না। অনুষ্কা এসে আমার পাশে বসে, তারপর মুখে হাসি নিয়ে বলে, জানিস আরু, আজ আমি অনেক খুশি, কারণ আজ থেকে তুই একেবারের জন্য আমার সাথে থাকবি। আমার ভাইয়ের বউ হয়ে ওই ডায়না যদি আমার ভাবি হতো তাহলে কখনো আমি এই বাসায় থাকতাম না। কিন্তু এখন তুই আমার ভাবি, আমার ভাইয়ের বউ। ওয়াও, আমি এতগুলা খুশি। অনুষ্কার খুশি দেখে ভালো লাগলেও মনের মধ্যে চলছে অনেক কিছু। হঠাৎ কি এমন হলো যে অধীর ডায়নাকে ছেড়ে আমাকে বিয়ে করলো? আর আমাকেই কেন? আজ থেকে আগে কখনো আমি তাকে দেখিনি, আর সে আমাকে দেখেনি। আর একটা এতিম মেয়েকে এত বড় পরিবারের ছেলে কেন বিয়ে করবে? আর আমিই বা কেন? আর যাই হোক, আমি কখনোই এটা মেনে নিব না। আমার সাথে একজন ডেভিলের বিয়ে হয়েছে। গভীর রজনী, রাস্তাঘাট সবকিছুই এখন নীরবতা পালন করছে। সবাই এখন ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাস্তায় কোথাও কোনো মানুষের দেখাও নেই। নিজের মুখের চাদরটা টেনে আরো দ্বিগুণ গতিতে দৌড়াতে লাগলো আরোহী। এত দুরন্ত দৌড়ে পালাচ্ছে যে তাকে দেখে মনে হচ্ছে যে একটু থামলেই তার প্রাণ চলে যাবে। আসলে যাবেই তো। সে যে কাজ করেছে এটা যদি অধীর জানে তাহলে তাকে জানে মারতে 1 মিনিটও সময় নেবে না অধীর। আরোহী দৌড়াতে দৌড়াতে এখন হাঁপিয়ে গেছে। একটুখানি থেমে যায় সে। চারপাশে চোখ বুলিয়ে মনে মনে বলে, এটা কি চৌধুরী বাড়ি থেকে দূরে? হয়তো এইটাই তো মনে হচ্ছে। শুধু একবার এখান থেকে একটা গাড়ি নিতে পারি, জীবন নিয়েও এই শহরে ফিরে আসবো না। আরোহী অনেক হাঁপাতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। পায়ের দিকে দৃষ্টি নিবন্ধ করলো। খালি পায়ে এতটা পথ সে দৌড়ে এসেছে। 1 ঘন্টার মতো হবে সে দৌড়াচ্ছে। আসলে চৌধুরী বাড়ির রাস্তাটা অনেক বড়। অনেকটা জায়গায় দখল করা এই বাড়িটাকে বানানো হয়েছে। তাই তো তার এখন বের হতে সমস্যা হচ্ছে। আরোহী বিরক্ত হলো, তিক্ত কণ্ঠে বলে, বুঝি না, ওই অধীর রায়চৌধুরী কি টাকা এতই বেশি হয়েছিল যে খবিশটা এতটা জায়গা দখল করে বাড়ি বানিয়েছে? আরে বাবা, টাকা যখন এতই বেশি ছিল তখন কোনো অসহায়কে সাহায্য করলেও তো পারতো। না হলে এতিমখানায় দান করে দিত। দিবে কি করে?
দান করার জন্য তো মনের দরকার হয়, যা ওই টেবিলটার নেই। উফ, আমি কেন এখানে আসতে গেলাম, আর এখন কিভাবে বের হব? আল্লাহ, কোনো একটা রাস্তা বের করে দাও। আরোহী চারপাশে চোখ বুলিয়ে আবারও বলে, না না উরু, এখানে বেশি সময় থাকা যাবে না। যদি ওই ডেভিল আর ওর সাঙ্গু পাঙ্গু এসে পড়ে, তাহলে আবারও ওই বাড়িতে যেতে হবে। আর ওখানে তো আমার ডেভিল হাজব্যান্ড আছে, কিসের জামাই? আমি মানি না এই বিয়েকে। উফ, কোন দিকে যাব? আরোহীর নজরে এলো জঙ্গলের বড় পথ। এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কথাটা মনে এলো আরোহীর। কিন্তু এখন সব থেকে বড় বিপদ হলো অধীর। অধীরের থেকে বাঁচার জন্য এখন তার মাথায় যা আসে তাই করবে। আরোহী তখন চৌধুরী বাড়ি থেকে কোনো মতে পালিয়ে আসে, কারণ সে মানতে পারছে না অধীরের মতো কেউ তার স্বামী। আরোহী জঙ্গলের পথ ধরে এগিয়ে যায়। জঙ্গলের গভীরে ঢুকে গিয়েছে আরোহী। হালকা হালকা ভয়ও করছে তার। জঙ্গলের নিস্তব্ধতা তাকে গ্রাস করে নিয়েছে। ভয়ে রীতিমতো ঘাম ঝরছে আরোহীর। তখনই অনুভব হয় কয়েকজন তার পিছু নিয়েছে। না না উরু, এটা তোর মনের ভুল, কেউ তোর পিছু নেয়নি, তুই এগিয়ে যা। কিন্তু হঠাৎ করেই তার সামনে কয়েকজন ছেলে এসে দাঁড়ায়। ভয়ে দাঁড়িয়ে পড়ে আরোহী। বড় বড় চোখ করে দেখে যে ছেলেগুলো কতটা খারাপ। অতিরিক্ত নেশার কারণে ঠিকমতো দাঁড়াতেও পারছে না তারা। আরোহী এই অন্ধকার রাতে জঙ্গলে একা একটা মেয়ে আর এতগুলো ছেলে। ভয়ে শিউরে উঠল আরোহী। কাপা কাপা কণ্ঠে বলে, রাস্তা ছাড়ুন। ছেলেদের মধ্য থেকে একটা ছেলে হেলে দুলে আরোহীর কাছে আস্তে আস্তে বলে, রাস্তা ছাড়ার জন্য তো ধরি সুন্দরী। আরোহী ভয়ে কেঁপে উঠল। কোনো বাক্য ব্যয় না করে উল্টো দৌড়াতে লাগলো। তখনই একটা ছেলে বলে ওঠে, আরে ফুলটুসি কই যাও? আজ রাতে না হলে আমাদের সাথে থাকো। ওই ধর শালিকে। একটা ছেলে আরোহীর হাতটা ধরেই ফেলেছিল, কিন্তু আরোহী তার পেটে লাথি মারে। ছেলেটা অনেক নেশা করার ফলে আরোহীর লাথি খেয়ে মাটিতে পড়ে যায়। তখনই আরো একজন জোরে বলে উঠল, ওই দেখছিস কি? ধর শালিকে, আজ ওর সাথে বাসন না করে ছাড়বো না। আরোহী কোনো দিকে না তাকিয়ে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোনো একটা লম্বা গাছের সাথে বাড়ি খায় আরোহী। কিছু সময় পর বুঝতে পারলো এটা কোনো লম্বা গাছ নয়, বরং এটা একটা মানুষ। আরোহী আগন্তুকের মুখ না দেখেই বলতে লাগলো, প্লিজ 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 বাঁচান আমাকে, ওরা আমার পিছু নিয়েছে, ওরা অনেক খারাপ, আমাকে বাঁচান প্লিজ। আমি ছাড়া তোমার পিছু আর কে নেবে আরুজান? আর আমার থেকে বড় খারাপ মানুষ কে হতে পারে? আমি তো ডেভিল, তোমার ডেভিল হাজবেন্ড, তাই না মেরি জান? অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চমকে তাকায় আরোহী। কণ্ঠের মালিকের মুখটা দেখতেই কাপা কাপা কণ্ঠে বলে, অধীর রায়চৌধুরী। অধীর বাঁকা হাসি দেয়। আরোহী অধীরের মুখের দিকে তাকিয়ে থাকা অবস্থায় এক পা করে পিছিয়ে যায়। অধীরের থেকে পালাতে যাবে, তখনই অধীর এগিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরে। আরোহী ছটফট করে। এতে করে অধীর তার এক হাত পেছনের দিকে মুচড়ে ধরে। ব্যথায় টনটন করে উঠল আরোহীর হাত। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আরোহীর। অধীরের মুখ না দেখেই ছেলেগুলো বলে উঠল, এই শালা কেবে তুই? ছাড়, ওইটা আমাদের ফুলটুসি, আমাদের মাল। আজ ওর সাথে বাসর করব। ছাড় তুই, অন্য কোনো সময় আসিস। যা যা, ছাড় ওকে। অধীর আরোহীর হাত ধরে রাখা অবস্থায় তাকে একটা গাছের সাথে চেপে ধরে। আরোহী বেশ ভয়ে আর ব্যথা অনুভব করলো, কিন্তু মুখ দিয়ে একটা টু শব্দও করলো না, কারণ এখন সব জায়গায় বিপদ। অধীর আরোহীর ভয়ে ভরা মুখটা দেখে ছেলেদের উদ্দেশ্যে বলে, ওই শালা, আমি তোর কোন জন্মে শালা লাগি? হ্যাঁ, আমি আমার কোন বোনকে বিয়ে দিয়েছি তোর সাথে? আর কি বললি? এটা তোর মাল, তোদের ফুলটুসি? কত মজার কথা! আমার বউ আমার ফুল দিয়ে সাজানো বিছানা ছেড়ে কিনা তোদের সাথে থাকবে? হাউ ফানি! ছেলেগুলো অধীরের কথাটা ঠিক বুঝতে পারলো না, তাই আবারও বলে, এই এত কথা বলস কেন? মালটাকে ছেড়ে দে, আমরা সবাই মিলেমিশে মজা করি, চল। সাথে সাথেই ছেলেটার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। আরোহী রক্ত দেখে আবারও সেন্সলেস হয়ে গেল। বাকি ছেলেদের বুঝতে খানিকটা সময় লাগলো যে কি হয়েছে। আসল ঘটনা হলো, ছেলেটার কথা বলার মাঝে অধীর এক ঘুষি মেরে দেয়। ছেলেটার নাক ফেটে রক্ত বেরিয়ে এলো, মাটিতে পড়ে যায়। অধীরের মুখটা স্পষ্ট হলো সবার কাছে। একটা ছেলে চিৎকার করে বলে, অধীর রায়চৌধুরী বস, আপনি? বস বস, সরি, এই ভুল আর কোনোদিন হবে না। বস মাফ করে দেন। শালা, তুই কার জিনিসের দিকে নজর দিয়েছিস? অধীর রায়চৌধুরীর বউকে মাল বলিস? যাকে এত বছর ধরে পাগলের মতো করে খুঁজছি, তাকে তোরা... ছেলেটা কোনো উপায় না পেয়ে দৌড়াতে লাগলো। অধীর খুব দক্ষ হাতে ছেলেগুলোর দিকে গুলি ছুঁড়ে মারল।
কারো শরীর মিস হলো না, সবার দেহ পড়ে যায় মাটিতে। অধীরের নজরে এলো আরোহীকে। আরোহীকে অধীর পাচা খুলে নিয়ে নিল, তারপর জঙ্গলের বাহিরে হাঁটা ধরল। আরোহীর মুখটা দেখতে দেখতে অধীর বিড়বিড় করে বলে, আমার থেকে পালিয়ে যাবে কোথায় জান? তুমি আমার, শুধু আমার। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে আছো, তাই তো যদি তুমি গভীর সমুদ্রের মধ্যেও লুকিয়ে থাকো, তবু আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। আমার তুমি, তুমি আমার, শুধু আমার। আরোহী শুধু অধীর রায় চৌধুরীর, আর কারো নয় জান। তোমার দিকে যে চোখ তুলে তাকাবে, আমি তার চোখ তুলে নেব। যে তোমার সাথে বাজে কণ্ঠে কথা বলবে, আমি সেই কণ্ঠস্বরটাই কেটে নেব। তুমি শুধু আমার মায়াবতী, আমার তুমি। আমি তোমার ডেভিল হাজব্যান্ড। আর আমার থেকে পালানোর চেষ্টা করে যে অপরাধ করেছো, সেই অপরাধের শাস্তি তো পেতেই হবে জান। সকালের মিষ্টি রোদ মুখে এসে পড়তেই ঘুম ছুটে গেল আমার। ঘুমের মধ্যেই অনুভব হচ্ছে কেউ শক্ত করে আমাকে তার বলিষ্ঠ বাহুর মধ্যে আঁকড়ে ধরে আছে। পিটপিট করে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল অধীরের ঘুমন্ত মুখটা। কয়েক মিনিটের জন্য থমকে গেলাম আমি। একটা মানুষকে ঘুমন্ত অবস্থায় এতটা সুন্দর লাগে, এটা কখনো জানা ছিল না আমার। ঘুমের মধ্যে গম্ভীর মুখ করে রেখেছে ব্যাটাটা। আমি ভালো করে লক্ষ্য করলাম অধীরের গায়ের রং আমার থেকে অনেক বেশি ফর্সা, বলা যায় একদম সাদা বিড়াল। আচ্ছা, লোকটার নাম সাদা বিড়াল দিলে কেমন হয়? খারাপ হবে না নিশ্চয়ই। গোল গাল, চোখ বন্ধ করে আছে, লম্বা খাড়া নাক, মুখে কালো ঘন চাপদাড়ি। হঠাৎ মনে একটা অদ্ভুত ইচ্ছে জাগলো আমার, এই দাড়িগুলোকে স্পর্শ করার। নিজের এই অদ্ভুত ইচ্ছেটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কাঁপা কাঁপা হাতে আলতোভাবে স্পর্শ করতেই চোখ খুললেন অধীর। চোখাচোখি হতেই হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু হাত ধরে ফেললেন অধীর। খেপে উঠল রুহ আমার, ভয়ে কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এলো আমার। অধীর হাতটা ধরেই নিজের কালো আর গোলাপি রঙের মিশ্রণে ঠোঁটের কাছে নিয়ে গেলেন। শব্দ করে সেই হাতে চুমু খেলেন। কেঁপে উঠল সর্বাঙ্গ, শরীরের সব রক্ত শিউরে উঠল আমার। কাঁপতে লাগলাম আমি। অধীর আমাকে তার একদম কাছে টেনে নিলেন। বাক্য ব্যয় করার শক্তি হারিয়ে ফেললাম আমি। অধীর ধীর গতিতে আমার মুখের দিকে এগিয়ে আসছেন। আমি মুখ সরিয়ে নিতে চাইলে অধীর বাধা দেয়, ফিসফিস করে বলে, কাল রাতে তো আর বাসর করতে পারলাম না, এখন করি জান। ঠোঁটে ঠোঁট লাগিয়ে এলোমেলো কামড় দিতে লাগলো অধীর। আরোহী ছটফট করছে ব্যথায়, চোখ বেয়ে পানিও পড়ছে। অধীরের এই রূপ আচরণ সহ্য হচ্ছে না আরোহীর। আরোহীর কাছে মনে হচ্ছে তার ঠোঁট হয়তো কেটে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু অধীরের ছাড়ার নাম গন্ধ নেই। বিছানার সাথে হাত চেপে রেখে ধরার কারণে কোনো কিছুই করতে পারছে না আরোহী। বড় ভাই, আপনার জন্য মানুষ অপেক্ষা করছে, আর ভাবিকে নিচে জরুরি নামতে বলছে বড় মা। ঠোঁটে অসহ্য জ্বালা অনুভব করতেই ছটফট করতে লাগলো আরোহী। এত সময় পার হয়ে গেলেও অধীর এখনো তাকে ছাড়েনি। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। এইবার হয়তো দম বন্ধ হয়েই যাবে। শ্বাসকষ্টে মারা পড়বে এই ছোট্ট নরম মেয়েটা। ডুকরে কেঁদে উঠল আরোহী। ছেড়ে দিল অধীর তাকে। সারা পেয়ে স্তব্ধ হয়ে শুয়ে রইল আরোহী। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অধীর নিচের ঠোঁট মুছতে মুছতে বলে, কি জান, পালানোর শখ মিটেছে? আরোহী অবাক দৃষ্টিতে অধীরের দিকে তাকায়। অধীর আবারও আরোহীর কাছে আসে। আরোহী তা দেখে অধীরকে ধাক্কা দিতে চাইল, কিন্তু অধীর তার দুই হাত বিছানার সাথে চেপে ধরে। আরোহী ছটফট করতে করতে বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন, খারাপ লোক, বাজে লোক, ছাড়ুন আমাকে। অধীর আরোহীর গলায় মুখ ডুবিয়ে ফিসফিস কণ্ঠে বলে, তো সহজ নয়, আমার থেকে তুমি কখনো ছাড়া পাবে না। এই অধীর রায় চৌধুরীর নজর যেই জিনিসটার উপর পড়ে, সেটাকে সে নিজের করেই ছাড়ে। আর তুমি আমার এখন বউ, তোমাকে ছাড়বো এটা ভুলেও মাথায় আনবে না। তোমাকে অন্তত এই জন্মে ছাড়ছি না, এর পরও জন্মেও যদি তোমার জন্ম হয়, তাহলে আমার জন্যই হবে, শুধু আমার জন্য। আমি তোমার গল্পের হিরো নয়, ভিলেন। আর আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার চিন্তা ভুলেও করবে না। এতে করে পালাতে তো পারবেই না, উল্টো নিজেই আরো কষ্ট পাবে, যার একটুখানি উদাহরণ এখন পেলে। কথাটা শেষ করেই আরোহী গলায় একটা কামড় বসিয়ে দিল অধীর। আর শব্দ করে উঠল আরোহী। ব্যথায় কুকিয়ে উঠল তার শরীর। বেশ জোরেই কামড় দিয়েছে অধীর। অধীর উঠে যায়। আরোহী নিজের গলায় হাত দিয়ে উঠে অধীরের এক হাত টেনে ধরে। অধীর এক ভ্রু কুঁচকে তাকায় আরোহীর দিকে।
আরোহীর রাগী কণ্ঠে বলে, কি পেয়েছেন আমাকে? হ্যাঁ, আমি আপনার নিজের বাবা দাদার সম্পত্তি মনে করেন আমাকে? আমি পালাতে পারবো না, আর আমাকে কামড় দিচ্ছেন তাই না? শয়তান খবিশ লোক, আমি এখানে থাকবো না, আমি পালিয়ে যাব, থাকবো না আপনার সাথে। অধীর কিছু সময় চুপ থাকলো, তারপর আরোহীর ধরে রাখা হাতটা ধরে একটানে নিজের কাছে নিয়ে এলো। আরোহী ঘাড়ে এক হাত শক্ত করে ধরে যাতে আরোহী নড়তে না পারে। পাশের টেবিল থেকে অন্য হাত দিয়ে নিচের রিভলভারটা নেয়, আরোহীর কপালে ধরে। আরোহী বড় বড় চোখ করে অধীরের দিকে তাকিয়ে আছে। অধীর বলে, কি বললি? আবারও বল। আরোহীর কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। কথা তো দূরে থাক, একটা শব্দ বের হবে না এখন তার গলা দিয়ে। আরোহী এই রিভলভারটা দেখে কাঁপতে লাগলো। অধীরের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। আরোহীর ঘাড়ে আরো শক্ত করে হাত ধরে বলে, আমার থেকে পালাবি? কখনো নয়। তুই শুধু আমার, এই অধীর রায় চৌধুরীর। পালানোর চেষ্টা করবি তো নিজের জান হারাবি। এখন তুই বল, আমার সাথে থাকবি নাকি নিজের প্রাণ হারাবি? কোনটা? চয়েসটা তোর, জান। আরোহী কোনো কিছু না ভেবেই বলে, ভাবাভাবির কিচ্ছু নেই, আমি অবশ্যই আপনার সাথে থাকবো। নিজের জানকে হারাতে চায়? অধীর এক ভ্রু উঁচু করে বলল, ভেরি স্মার্ট গার্ল। নো নো, মাই গার্ল। কথাটার অর্থ ঠিক ধরতে পারল না আরোহী। অধীর আরোহীর ঠোঁটে আবারও শব্দ করে কিস করে। কেঁপে উঠল আরোহী। অধীর আরোহীকে ছেড়ে দেয়, দরজা খুলে নিচে চলে যায়। আরোহী দুই হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে ব্যস্ত। ওয়াক, থু থু থু, জঘন্য লোক, খালি কিস করে। আমার ঠোঁটটা কি তোর বাবার সম্পত্তি? শালা খবিস, তোর বিয়ে হবে না, তোর গরুর সাথে বিয়ে হবে। বলেই কান্না করতে লাগলো আরোহী। গলায় কামড় দেওয়া জায়গাটা বেশ জ্বলছে তার, ঠোঁটও কেমন ব্যথা অনুভব করছে। মানুষের জীবন এইভাবে এক নিমিষেই কিভাবে পরিবর্তন হয়। আরোহীর জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল। একটা এতিম মেয়ে হয়ে গেল শহরের সব থেকে ধনী পরিবারের বউ। মাথায় সব কিছু ঘুরপাক খাচ্ছে আরোহীর। কান্নাগুলো দলা পাকিয়ে আছে কণ্ঠনালীতে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে চাইল আরোহী। তখনই রুমে প্রবেশ করলো অনুষ্কা। অনুষ্কা সোজা এসে আরোহীর পাশে বসে। কাঁধে হাত দিতেই আরোহী অনুষ্কাকে জড়িয়ে ধরে। কান্না করতে লাগলো আরোহী। কান্না করতে করতে বলে, আমার জীবনটা এমন হয়ে গেল কেন? আমার কি কপালে সুখ নেই? জন্মের পর মা বাবা আমাকে এতিমখানায় ফেলে দিয়ে যায়। আমি তো এটাও জানি না আমার বাবা মা আছে কিনা, কারা তারা, নাম কি তাদের, আমি কার মেয়ে। এইসব ভাবতে ভাবতে এতদিন নিজেকে সামলে বড় হয়ে আসছি, কিন্তু এখন এই বিয়েতে আমার জীবনটা আরও এলোমেলো করে দিল। কেন হলো আমার সাথে এটা? কি দোষ করেছিলাম আমি? আমার সাথে এমনটা হয় কেন সব সময়? অনুষ্কা কি বলবে, আরোহীকে কিভাবে শান্ত করবে তা ভেবে পেল না। অনুষ্কার বেশ খারাপ লাগছে আরোহীর জন্য। মেয়েটা আসলেই ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে, কিন্তু এখন তার সুখ পাওয়ার পালা, যেটা তাকে অধীর দিবে। অনুষ্কা আরোহীকে শান্ত কণ্ঠে বলে, আরু, আর কান্না করিস না প্লিজ। কান্না করে তো সত্যিটা পাল্টাতে পারবি না। এখন এটাই সত্যি যে তুই এখন অধীর ভাইয়ের বউ। কষ্ট হলেও মানতে হবে, প্লিজ কান্না করিস না। আরোহী ধীরে ধীরে শান্ত হলো। আরোহীকে শান্ত হতে দেখে অনুষ্কা বলে, তোর জন্য কাপড় এনেছি, তুই ফ্রেশ হয়ে তারপরে নিচে আয়। অনুষ্কা চলে যেতে নেয়, তখনই আরোহী ওর হাত ধরে নেয়। অনুষ্কা ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি এখানে থাকবো? অনুষ্কা না বুঝে বলে, হ্যাঁ, এখানে থাকবি। আর কোথায় থাকবি? আরোহীর রাগী কণ্ঠে বলে, গাধি, আমি এখানে থাকবো? তোর মাথা খারাপ হয়ে গেছে কি? আমি এখানে ওই তোর ডেভিল ভাইটার সাথে থাকবো? কখনো না, আমি তোর সাথে যাব, তোর রুমে থাকবো। অনুষ্কা কোমরে হাত দিয়ে বলে, কি বললি? তুই আমার সাথে থাকবি? এই, আমি তোর জামাই লাগি নাকি তুই আমার সাথে থাকবি? তোর বিয়ে হয়েছে, তুই তোর জামাইয়ের সাথে থাকবি। আর বনু আমার ডেভিল ভাইটা এখন আপনার ডেভিল হাজবেন্ড, সো সেখানেই থাকবি, ওকে? মানে কি তোর? আমি একটা ডেভিলের সাথে এক রুমে থাকবো? কাল রাতে বোধহয় অন্য কেউ ছিল আমার ডেভিল ভাইয়ের সাথে। অনু, কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? তুই না আমার বেস্টু, প্লিজ আমাকে তোর সাথে থাকতে দে না। আরু, তুই পাগল হয়ে গেছিস। তোকে আমি আমার রুমে থাকতে দেই আর আমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিক, এটাই চাচ্ছিস তুই? আরোহী ঠোঁট উল্টে ফেলে। এটা হবে সে জানতই, কারণ বাড়ির সবাই অধীরকে বেশ ভয় পায়। কেউ অধীরের কথার বাইরে একটাও কথা বলবে না। আরোহী কি করবে তা ভেবে পাচ্ছে না। অনুষ্কা আরোহীকে খোঁচা দিয়ে দুষ্টুমি কণ্ঠে বলে, আর তুই তো ভাইয়ের সাথে বেশ ভালোই আছিস দেখা যাচ্ছে, রোমান্সটা চালিয়ে যাও বন্ধু।
কি? আরোহী প্রথমে বুঝতে পারেনি, কিন্তু অনুষ্কার দৃষ্টি অনুসরণ করে তার গলায় তাকাতেই অবাক। আয়নায় নিজের গলায় হাত বুলিয়ে মনে মনে বেশ কয়েকটি গালি দিল অধীরকে। কিন্তু অনুষ্কাকে কি বলবে সে? অনুষ্কা তো তাকে ভুল বুঝছে, তাই অনুষ্কাকে বলে। অনু, আমি তোকে বলছি আসলে। অনুষ্কা মুখ চেপে হাসছে, কিন্তু বলে, না না, থাক, তোকে কিচ্ছু করতে হবে না, তুই যা, খালি শাড়িটা পরে আয়, আমি ঠিক করে পরিয়ে দিই। তুই তো আবার শাড়ি পরতে পারিস না। কি শাড়ি? হ্যাঁ, কিন্তু আমি না শাড়ি পরতে পারি না, আর না সামলাতে পারি, কোনোটাই পারি না। আমি জানি যে তুই কিছুই পারিস না, কিন্তু আজ তোর বিয়ের প্রথম দিন তো, শাড়ি পরতে আদেশ করেছে দাদি। আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তুই যা, প্রথমে শাওয়ার নিয়ে একটা জামা পরে আয়। আরোহী ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার দিয়ে বের হয়। অনেক ক্লান্ত সে। এই একদিনে কি কি হলো তার সাথে, কিন্তু এখন এই সত্যি থেকে তো আর সে পেছোতে পারবে না। অধীরের থেকে পালালে অধীর তাকে প্রাণে মেরে ফেলবে। সব কিছু এলোমেলো লাগছে আরোহীর কাছে। মাথায় টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো আরোহী। কালো একটা গোল জামা তার গায়ে, আয়নার সামনে ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে আরোহীর ফর্সা কাঁধে। আরোহী চুলগুলোকে সামনে এনে মুছতে লাগলো। রুমে কোথাও অনুষ্কাকে দেখতে পেল না, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। আরোহী বুঝতে পারলো হয়তো অনুষ্কাই এখানে আছে। আরোহী নিজের জামার চেন লাগাতে চাইলো, কিন্তু তার হাত চেন অবধি যাচ্ছেই না। অনেক কষ্ট করেও লাভ হলো না, তার হাত চেন অবধি গেলই না। বিরক্ত হলো সে। হঠাৎ কারো উপস্থিতি অনুভব করে বলে, অনু, আমার জামার জিপটা লাগিয়ে দেন তো, আমার হাত যাচ্ছে না। অধীর ধীরে ধীরে আরোহীর পিঠের কাছে এলো। ফর্সা পিঠে হাত রাখতেই চমকে তাকায় আরোহী। আয়নায় অধীরের মুখটা দেখতেই ভয়ে নিচের পিঠ থেকে উল্টা হয়ে দাঁড়ায়। মা, ও কিছু তো দূরে থাক, কিছু জানে না, এমন কি সাধারণ ডিম ভাজিও করতে পারে না। এখন কি হবে? মাকে তো আর কিছু বলতে পারবো না, চল তো দেখি। নীলা চলে যাবে তার আগেই মোহনা বধে। বড় বউ, কোথায় যাও? নিজের ছেলের বউকে সাহায্য করার চিন্তা বাদ দাও। মা, ও তো রান্না পারে না। যা পারবে তাই করবে। নীলা আর কোনো কথা বলে না, অনুষ্কাও কোনো কথা বলে না, কিন্তু আরোহীর জন্য খারাপ লাগছে। আরোহী কিচেনে দাঁড়িয়ে আছে। এত এত মশলা, এত সবজি, আর কত কি, কোনোটার নামও ঠিক করে জানে না আরোহী। একজন সার্ভেন্ট আরোহীকে বলে, ম্যাম, আজ 8টা আইটেম হবে বলছেন বড় ম্যাম। কি 8টা আইটেম? জি, প্রতিদিন এর থেকে বেশি হয়, কিন্তু আজ কম। এত খাবার মানুষ খায় কিভাবে? আচ্ছা, কি কি আইটেম রান্না করতে হবে? ম্যাম, আপনি যা পারেন তাই রান্না করেন, কিন্তু 8টা আইটেম। আরে আমি তো একটা আইটেমও রান্না করতে পারি না, আর এখানে 8টা! আল্লাহ গো বাঁচাও! এখন যদি খাবার না রান্না করি, তাহলে ওই ডেভিলটা আবার আমার ছোট প্রাণের পেছনে পড়বে। সার্ভেন্ট চলে যায়। কারো সাহায্য নিতে বারণ করেছেন মোহনা। এ তো বড় জ্বালা। আরোহী কি করবে? তার ফোনটাও নেই, তবে চেষ্টা করতে বারণ কোথায়? আরোহী প্রথমে ভাবতে লাগলো কি কি রান্না করবে। ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, ভাজি, আলু ভর্তা, আর কি কি? আর মিষ্টি বলতে কি দেয়া যায়? হালুয়া কেমন? চলো রু, কাজে লেগে পড়। কিন্তু ভাত রান্না করতে আগে চাল দেয় নাকি পানি, কোনটা? নিজে প্রশ্ন করে নিজেই অবাক হয় আরোহী। নিজেকে আজ বেশ গুণহীন মেয়ে উপাধি দিতে ইচ্ছে হচ্ছে তার। বিরক্ত হলো আরোহী। নিজেকে বকা দিতে দিতে বলে, জীবনে শুধু পড়ালেখা আর পড়ালেখা, এই জিনিসটাই করলি, এছাড়া আর কখন কি শিখলি? আরে ভাই, কিছু না, কিন্তু ভাত রান্না করাটা তো শিখতে পারতি। এখন কি করবি? আল্লাহ গো বাঁচাও আমারে! বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চমকায় আরোহী। আশেপাশে তাকিয়ে দেখে সে ছাড়া আর কেউ নেই। তবে এই দ্বিতীয় কণ্ঠটা কার? খানিকটা ভয় পেল আরোহী। কে বলল এই কথাটা? তখনই আবারও তার কানে একটা কণ্ঠ ভেসে আসলো। স্যার, স্যার, এমনটা করবেন না দয়া করে, প্লিজ। আরোহী বুঝতে পারলো এই কণ্ঠ তাহলে হলরুম থেকে ভেসে আসছে। ছুটে বাহিরে যায় আরোহী। গিয়ে যা দেখে তাতে স্তব্ধ হয়ে যায় আরোহী। অধীর সোফায় আয়েশ করে বসে আছে, তার হাতে একটি রিভলভার। সেটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে অধীর। তার সামনে হাত জোর করে বসে আছে একটা মেয়ে। মেয়েটাকে আরোহী চেনে। এই বাড়িতে যেদিন প্রথম এসেছিল সেদিনই মেয়েটাকে দেখেছিল।
এই বাড়িতেই কাজ করে। কিন্তু অধীর ওকে মারছে কেন? হ্যাঁ, মেয়েটার চুলের মুঠি ধরে আছে একজন মহিলা। অধীর রিভলভারকে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, আমি জীবনে একটা জিনিসকে সবচেয়ে বেশি ঘৃণা করি, আর তা হলো বিশ্বাসঘাতকতা। এই জীবনে এই জিনিসকে আমি এতটাই ঘৃণা করি যে আমার মাথায় রক্ত উঠে যায়। শেষ করে দেই সেই বিশ্বাসঘাতককারীকে। স্যার, এইবারের মতো ক্ষমা করে দেন। আমি আর কখনো এমনটা করব না। বিশ্বাস অনেকটা কাচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো সম্ভব নয়, তাই না? স্যার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? লাইক সিরিয়াসলি? ক্ষমাটাও আবার এই অধীর রায়চৌধুরী করবে? এই অধীর রায়চৌধুরীর ডিকশনারিতে ক্ষমা নামক কোনো শব্দ নাই। অপরাধের জন্য শাস্তি, আর শাস্তিটা কি তা জানতে চাও নাকি? অধীর রিভলভারটা সোজা তাক করে মেয়েটার কপালে। আরোহী ছুটে এসে অধীরের হাত থেকে রিভলভারটা ফেলে দেয়। অবাক অধীর, সাথে সেখানে উপস্থিত সকলে। আরোহী নিজেও অবাক, তার মধ্যে এত সাহস এলো কোথা থেকে? অধীর আরোহীকে দাঁতে দাঁত চেপে বলে, এটা কি করলে? আরোহী অধীরের চোখ দেখেই ভয়ে শুকনো ঢোক গিলে। হার্টবিট এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলছে। আরোহী ভয়ের রীতিমতো কাঁপছে, কিন্তু এই মানুষটিকে বাঁচাতে এগিয়ে আসতে হলো তাকে। আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি এভাবে কাউকে মারতে পারেন না। আরোহীর কথা শুনে অধীরের কুঁচকে যাওয়া ভ্রু সোজা হয়ে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। এক ভ্রু উঁচু করে বলে, তাহলে কিভাবে মারবো জান? তুমি বলে দাও, আমি ঠিক সেইভাবে মারার চেষ্টা করব। বলো জান। আর যদি না বলো, তাহলে ওর জায়গায় প্রথমে তোমাকে মেরে মাটিতে পুঁতে দেব। শেষের কথাটা ধমক দিয়ে বলে অধীর। আরোহী সহ সেখানে উপস্থিত সবাই কেঁপে উঠল। আরোহী থরথর করে কাঁপছে। অধীর আবারও বলে ওঠে, বলো না জান, কিভাবে মারবো ওকে? আরোহী এবার জ্ঞান হারিয়ে ফেলবে মনে হয়। অধীর আরোহীকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে বলে, বলতে বলেছি না, বল। কেঁপে উঠল আরোহী। নিচে বসে থাকা মেয়েটাকে দেখে বলে, মারবেন না প্লিজ, ছেড়ে দিন ওকে। অধীর কপালে ভাঁজ ফেলে বলে, অধীরের কাছে ক্ষমা? মাফ করে দিন না ওকে। ও এমন কি করেছে যে ওকে মরে ফেলবেন? এটা তো অন্যায়, তাই না? অন্যায় তো জান। আমি মারলে অন্যায় হবে, কিন্তু তুমি মারলে অন্যায় হবে না। চলো, তুমি ওকে মেরে ফেলো। কথাটা বলেই অধীর আরোহীকে নিজের কাছে টেনে নেয়। রিভলভারটা ওর হাতে ধরিয়ে দেয়। আরোহী কেঁপে উঠছে বারবার। রিভলভারের মতো এমন ভয়ঙ্কর জিনিস অধীর তার হাত দিয়ে মেয়েটার দিকে তাক করে আছে। যদি একটু ভুল হয় তাহলে মেয়েটার মৃত্যু নিশ্চিত। আরোহী রিভলভারটা ফেলে দিতে চাইল। অধীর তাকে ধরে বলে, না না জান, এমনটা করবেন না। এই ভুল করলে প্রথমে আপনাকে মারবো, তারপর ওকে। আর এখন যদি আপনি ওকে না শুট করেন, তাহলে প্রথমে আমি ওকে মারবো, তারপর আপনাকে মাটির নিচে পুঁতে দেব। আরোহী ভাঙা গলায় জিজ্ঞেস করে, আমি কি দোষ করেছি? আপনার দোষ হলো আপনি কেন এগিয়ে এলেন। এত দয়াবান হতে কে বলেছে আপনাকে? এখন যান, না হলে। অধীরের কথায় আরোহী চলে যাওয়ার কথা, কিন্তু আরোহী শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। অধীরের হাত থেকে রিভলভারটা নিয়ে ফেলে দেয়। অবাক অধীর। আরোহী অধীরকে শাসিয়ে বলে, আপনি চাইলেই কারো প্রাণ নিতে পারবেন না, এই অধিকার আপনার নেই। কি মনে করেন নিজেকে? হ্যাঁ বলেন, কি মনে করেন? যার উপর চাইবেন তার উপর নিজের আধিপত্য বিস্তার করবেন? জি না মিস্টার অধীর রায়চৌধুরী, এমন নয়। আপনি যাকে ইচ্ছে তাকে প্রাণে মেরে ফেলবেন, আর কেউ কিছু বলবে না, এমন আর হবে না। এখন আমি দেখি কে এই মেয়েটাকে মারে। ওকে মারলে আমি আপনাকে পুলিশে দেব, দেখি কি করেন আপনি। উপস্থিত সবাই অবাক হয়ে আরোহীকে দেখছে। অনুষ্কার তো চোখ এখন কোটর থেকে বের হয়ে যাবে। এই কাকে দেখছে সে? সবসময় যে মেয়েটা ভীতু হয়ে থাকতো, আজ সে অধীরের চোখে চোখ রেখে কথা বলছে, তাকে ধমক দিচ্ছে। অবাক কাণ্ড। কিন্তু এই সবার মাঝে অবাক হয়নি অধীর। সে শান্ত মুখে দাঁড়িয়ে আছে। এটা বেশ খটকা লাগলো সবার কাছে। যার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায় না, তাকে কেউ এত কথা শোনালো, হুমকি উফতি দিল, এতে তার কোনো ভাব প্রকাশ করলো না। অধীর নিজের পিয়ে সুফের দিকে তাকায়, তাকে ইশারায় মেয়েটাকে নিয়ে যেতে বলে। আরোহী কাছে গিয়ে দাঁড়ায়।
কানের কাছে ফিস ফিস কণ্ঠে বলে, এত সাহস, একা রুমে থাকবে তো? কথাটা বলেই অধীর চলে যায়। যাওয়ার সময় ইশারায় আরোহীকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। আরোহী অধীরের এমন আচরণে চমকে যায় আর শেষের কথাটা ভাবতে লাগে, সত্যি তো একা রুমে অধীরের সামনে তার সে সাহস থাকবে নাকি? না, থাকবে না, বেলুনের মতো ফেটে যাবে। মোহনা চৌধুরী আরোহীর মাথায় হাত বুলিয়ে বলেন, আমি জানতাম যে আমার অধীরকে তুমি ঠিক করতে পারবে। আর দেখো, আজ প্রথম অধীর কারোর কথা শুনলো। আমি তো অবাক। এতে অবাক হওয়ার কিছু নেই মা। এখন আমাদের অধীর পরিবর্তন হবে। বাড়িতে বউ এসেছে, এখন কি আর এইসব করবে? নীলার কথার সাথে তাল মিলিয়ে অনুষ্কা বলে, হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। দোস্ত, আমি অবাক রে। আরোহী এদের খুশি দেখে অবাক হয়। আরোহী তো নিজেই অবাক যে সে এই টেবিলের মুখের উপর কথা বলেছে। আবার ভয়ও করছে, কারণ অধীর চুপ থাকার পাত্র নয়, কিছু না কিছু নিশ্চিত করবে। কিন্তু এদের খুশির আগে কোনো ভয় নেই। মোহনা আরোহীকে জিজ্ঞেস করে, আরোহী রান্না করা তো দূর, রান্নার কথা মাথায় আসতেই আরোহী জিভে কামড় দেয়। সে একদম ভুলে গিয়েছিল, তাই আমতা আমতা করে বলে, ইয়ে দাদি, আসলে আসলে কি? আমি এখনো রান্না বসাইনি। কি কিন্তু কেন? আসলে ভাতে আগে চাল দেয় নাকি পানি, এটা তো আমি জানি না। ভাত কি চুলায় রান্না করে খায় এটা জানো? থাক থাক, রান্না করতে হবে না, কিন্তু তুমি হালুয়া বানাবে। আর নীলা, তুমি বলে দাও কিভাবে রান্না করে, না হলে তোমার বউ শুধু চিনি খাওয়াবে। সবাই হাসতে লাগলো। আরোহীও খানিকটা হেসে নেয়। নীলা আরোহীকে বুঝিয়ে দেয় কিভাবে হালুয়া রান্না করে। আরোহী নীলার কথা মতো সবকিছু দেয়। শেষে বলে, হালুয়াটা হতে থাকুক আর চিনিটা পরে দেই। আমি একটু আনুষ্কাকে দেখে আসি। আরোহী চলে যায়। সেখানে কিছু সময় পর অনুষ্কা আসে। হালুয়া দেখে বলে, আরও রান্না করছে, একটু দেখি তো সব ঠিকঠাক আছে কিনা। অনুষ্কা একটু মুখে দেয়, সাথে সাথেই বলে, চিনি কোথায়? আমি জানতাম এই মেয়েটা কিছু না কিছু মিস করবেই। হালুয়ার মধ্যে চিনি নাই, চিনি কোথায়? অনুষ্কা চিনি নিয়ে সেখান থেকে 3 চামচ চিনি দেয়, তারপর চলে যায়। এবার আসেন নীলয়, মনে মনে বলেন, এই চিনির বয়ামটা এখানে, মানে আরোহী চিনি দেয়নি, আমি দিয়ে দিচ্ছি। নীলাও 5 চামচ চিনি দিয়ে দেয়, তারপর চলে যায়। এবার আসলো আরোহী, নিজেকে বলতে লাগলো, আরে আরু, তুই চিনি না দিয়েই চলে গিয়েছিলি? এই তো চিনি। আরোহী গুনে গুনে 10 চামচ চিনি দেয়, তারপর সুন্দর করে রান্না করে। সবাই হলে বসে কথা বলছে। আরোহী সবার জন্য হালুয়া নিয়ে আসে। মোহনা সবার আগে বলেন, আরোহী, সবার আগে তুমি এটা অধীরকে দিয়ে আসো, যাও। কথাটা শুনতেই চমকে যায় আরোহী। ভয়ে ভয়ে বলে, আমি যাব। হ্যাঁ, তুমি রান্না করেছো তো তুমিই যাবে। আর অধীর তোমার স্বামী, তার সব জিনিসের খেয়াল এখন তোমাকেই রাখতে হবে। যাও, নিয়ে যাও। আরোহী ভয়ে ভয়ে যেতে থাকে। এমনিতেই অধীর তার উপর রেগে আছে, এখন যদি এই হালুয়া তার মুখের উপর মারে। আরোহী ভয়ে ভয়ে নিজের রুমে যায়। বাহিরেও দাঁড়িয়ে আছে, ভয়ে ভেতরে আসতে পারছে না। অধীর চেঁচিয়ে বলে, চুরি করতে হলে ঘরে ঢুকতে হয়, বাইরে দাঁড়িয়ে চুরি করা যায় না। চোর কথাটা শুনেই অবাক হয় আরোহী। কপালে ভাঁজ ফেলে সে। তাকে চোর বলল অধীর? সে কি এমন চুরি করেছে? আর কি বা চুরি করতে এসেছে? লোকটা আস্ত একটা বজ্জাত। একটু ভালোভাবে কথা বললে কি হয় এমন? আরোহী হাতের ট্রেটাকে শক্ত করে ধরে নেয়, তারপর কাপা কাপা পায়ে কদম ফেলে রুমে প্রবেশ করে। অধীর সোফায় বসে নিজের ল্যাপটপে কিছু কাজ করছিল। আরোহী তা দেখে ধীর গতিতে এগিয়ে আসে, তবে বেশি কাছে যায় না। এই লোকটা তো আবার সুবিধার নয়। অধীরের থেকে 10 হাত দূরে থেকে কাপা কাপা কণ্ঠে বলে, এই নিন। হোয়াট? ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে। আরোহী আবারও বলে, হালুয়া নিন, দাদি পাঠিয়েছেন। কি কি বললে? শুনতে পাচ্ছি না। অবাক আরোহী, এত জোরে বললো তাও শুনলো না? বয়রা নাকি লোকটা? আরোহী আরো জোর গলায় বলে, দাদি হালুয়া পাঠিয়েছেন, নিন এটা। অধীর বিরক্ত কণ্ঠে বলে, এই তুমি বোবা নাকি? বলছি আমি শুনতে পাচ্ছি না, তারপরও এই কাছে এসে দাঁড়াও। আরোহী বিরক্ত হলো। লোকটা কি সত্যিই শুনতে পাচ্ছে না?
নাকি তাকে বোকা বানাচ্ছে? আরোহী কাপা কাপা পায়ে অধীরের সামনে দাঁড়িয়ে বলে। দাদি হালুয়া পাঠিয়েছে। অধীর ল্যাপটপে নজর রেখে বলে। এই মেয়ে, মুখ নেই, কথা বলতে পারো না, শুধু শুধু দাঁড়িয়ে আছো কেন? আরোহীর রাগ হলো বেশ। এই রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা অধীরের কানের কাছে মুখ এনে বলে। দাদি হালুয়া পাঠিয়েছে। অধীর চোখ বন্ধ করে নেয়, এক টানে কোমর জড়িয়ে নিচের উপর ফেলে দেয় আরোহীকে। ভয়ে চোখ বন্ধ করে নেয় আরোহী। অধীর আরোহীকে নিজের কোলে বসিয়ে দুই গাল চেপে ধরে। আরোহী চোখ খোলে। অধীর বেশ শক্ত করে তার গাল চেপে আছে। অধীর এক ভ্রু উঁচু করে বলে। তো হয়ে গেল তোমার প্রথম রান্না? না মানে জীবনের প্রথম রান্না? আরোহী গাল চেপে থাকা অবস্থায় মাথা নাড়ায়, তারপর বলে। দাদি পাঠিয়েছে। কেন? দাদি কেন পাঠাবেন? তুমি কেন আসবে না? আমি কেন আসবো? কারণ তুমি আমার ওয়াইফ আর আমি তোমার ডেভিল হাজবেন্ড। অধীর দুই ভ্রু উঁচু করে নেয়। আরোহী নিজেও অবাক, সে এত কথা শিখলো কিভাবে? এত সাহস তার মধ্যে কিভাবে এলো? পিটপিট করে অধীরের মুখের দিকে তাকিয়ে আছে। অধীর গাল ছেড়ে দেয়, কিন্তু পরক্ষণেই শব্দ করে গালে কিস করে। চোখ বড় বড় হয়ে যায় আরোহীর। লোকটা থেকে এই নিয়ে কতবার নিজের গালে হাত দিয়ে আছে আরোহী। অধীর হালুয়ার ট্রে থেকে বাটিটা নিয়ে এক চামচ মুখে নেয়। আরোহী অধীরের মুখে তাকায়। ইয়া আল্লাহ, যাই হোক না কেন, খারাপ যেন না হয়। খারাপ হলে এই বজ্জাটা আমাকে কি করবে কে জানে। অধীর এক চামচ করে করে অর্ধেক হালুয়া শেষ করে। আরোহীর খানিকটা সন্দেহ হয়, তার জীবনের প্রথম রান্না করা খাবার তার সব থেকে অপছন্দের মানুষটা খাচ্ছে। আরোহী অধীরের মুখের দিকে তাকিয়ে আছে। অধীর আরো একবার চামচ মুখে দিয়ে আরোহীকে প্রশ্ন করে। রান্না করার পর খেয়ে দেখেছিলে? আরোহী মাথা নাড়িয়ে বলে। না, খেয়ে তো দেখিনি। অধীর এক চামচ হালুয়া উঠিয়ে আরোহীর মুখের সামনে ধরে। আরোহী একবার অধীর আরো একবার চামচের দিকে তাকায়। অধীর ইশারায় খেতে বলে। আরোহীও তা মুখে নিয়ে নেয়। মুখে নেওয়ার পর আর অধীর দিকে তাকায়। অধীর আরোহীর দিকে তাকিয়ে বাঁকা হাসে। আরোহী কেসে উঠল। অধীর পানি এগিয়ে দেয়। আরোহী দ্রুত পানি পান করে, তারপর মুখে হাত দিয়ে তারপর অধীরের দিকে অবাক কণ্ঠে বলে। এত মিষ্টি, আর আপনি খেলেন কিভাবে? তোমার থেকে বেশি মিষ্টি আর কি হতে পারে? যেখানে তোমাকে আমি সহ্য করি সেখানে এই সামান্য মিষ্টি তো কিছুই নেই। এই বলে অধীর আবারও খেতে লাগলো। আরোহী অবাক হয়ে বলে। আরে আপনি এটা কেন খাচ্ছেন? অধীর খেতে খেতে বলে। তো কি হয়েছে, তুমি বানিয়েছো, এটাই অনেক। আরোহী শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অধীরের দিকে। আজ কেন জানি এই গম্ভীর মুখে এই বজ্জাত লোকটাকে তার বেশ মনে ধরেছে। অধীর আরোহীকে ছেড়ে দেয় আর পুরোটা হালুয়া শেষ করে। আরোহী সেখান থেকে চলে যায়। চৌধুরী বাড়ির করিডোরে দৌড়াচ্ছে অনুষ্কা। দৌড়াচ্ছে বললে ভুল, সে রীতিমতো পালাচ্ছে। তার পেছনে তাড়া করে বেড়াচ্ছে আরোহী। অনুষ্কা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠছে, কিন্তু থামতে রাজি না। থামলেই আরোহীর হাতে মার একটাও মাটিতে পড়বে না। আরোহী অনুষ্কাকে তাড়া করে বলে। তারা অনুর বাচ্চা, তুই আমার রান্না করা হালুয়াকে চাশনি বানিয়ে দিয়েছিস। অনুষ্কা হাঁপাতে হাঁপাতে বলে। দোস্ত, আমার কোনো ভুল ছিল না, কসম খেয়ে বলছি। আমি তো পরিমাণ মতো চিনি দিয়েছি এরপর ওখানে মা চিনি দিবে আমি কি জানতাম? আর তারপর তুইও তো চিনি দিয়েছিলি, তো শাসনি তো হওয়ারই ছিল। আরোহী অবাক হয়ে তারপর বলে। তো তুই আমাকে বলতেও তো পারতি, যখন আমি হালুয়া নিয়ে টেবিলের কাছে গিয়েছিলাম। আরে আমি যদি তোকে কিছু বলতাম তাহলে দাদি আমাকে ছাড়তো না, একদম শাসনি বানিয়ে দিত। অনু, তুই না। কি হচ্ছে এইসব? দুজন ঝগড়া কেন করছো? কথাটা বলেই নীলা চৌধুরী অনুষ্কা নীলার দিকে তাকিয়ে বলে। মা, তুমি আরোকে বলো না যে তুমিও হালুয়ায় চিনি দিয়েছো। নীলা অবাক হয়ে বলে। আমিও মানি। আর কে দিয়েছিল চিনি? আরোহী দাঁত কিরমির করে বলে। আর কে এই অনুর বাচ্চা? কথাটা শুনে নারী খানিকটা হেসে বলে। তাই তো হালুয়া এত বেশি মিষ্টি ছিল। এবার নীলা আরোহীর দিকে তাকিয়ে বলে। আচ্ছা বাদ দাও আরোহী, আজ বিয়ের পর তোমার প্রথম দিন আর তুমি প্রথম রান্না করছো, তাই এই নাও তোমার প্রথম উপহার। আরোহী খানিকটা হেসে বলে। আরে আন্টি, এটার কি দরকার ছিল? নীলা মাথা নাড়ে। কোনো দরকার হবে না। তুমি কার বউ সেটা জানো? এই দেশের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল অধীর রায় চৌধুরীর বউ।
তো এটা তো পেতেই হবে। আর এই বাড়ির বউ। আর আজ থেকে তুমি আমাকে আন্টি নয় বরং মা বলে ডাকবে। এইসব শুনে অনুষ্কা বলে, মা দেখি হারটা। ওয়াও, এটা তো অনেক সুন্দর। নীলার হাতের একটা জুয়েলারি বক্স, যেটাতে একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস রাখা। অনুষ্কার কথা শুনে নীলা বলল, সুন্দর তো হবেই, এটা আমাদের বংশগত হার। তোমার দাদির দাদি শাশুড়ি তার ছেলের বউকে দিয়েছিল, তারপর সে তোমার দাদিকে, তোমার দাদি তার ছেলের বউ মানে আমাকে, আর আমি আমার ছেলের বউকে দিচ্ছি, আর সে দিবে তার ছেলের বউকে। এটাই নিয়ম। এই নাও আরোহী। কিন্তু আন্টি, ও সরি মা, আমি এত দামি উপহার নিতে পারবো না। নীলা আবারও বলে, আরোহী, আমি তোমাকে কতবার বলবো যে তুমি এখন এই বাড়ির বড় বউ, আর যতটা অধিকার বাকিদের এই বাড়ির ওপর, ঠিক ততটাই অধিকার তোমারও এই বাড়িতে। তো আজ আমি এই উপহারটা তোমাকে দিচ্ছি। ওয়াও দোস্ত, কাল থেকে কলেজ খুলছে। আরোহী তা শুনে বলে, সত্যি? হ্যাঁ দেখ। আরোহী মনে মনে অনেক খুশি হয়, কারণ এই বাড়ি থেকে একবার বেরোতে পারলে তাকে আর কেউ খুঁজে পাবে না। কলেজের নাম করে সে বেরোবে আর কখনো ফিরে আসবে না। আরোহী অনেক খুশি। একবার শুধু বাড়ি থেকে বের হতে পারি, তারপর আর জীবন নিয়েও আসবো না। মনে মনে কথাটা বলে আরোহী। অনুষ্কা চলে যায়। আরোহীও নিজের রুমে চলে আসে। রুমে অধীর নেই, বাইরে গিয়েছে অধীর অনেক সময় আগে। আরোহী রুমে যায়, প্রথমে শাড়ি খোলে। শাড়ি পরে থাকতে তার বেশ অস্বস্তি বোধ হয়, তাই শাড়ি খুলে একটা জামা পরে নেয়। আয়নার সামনে জামা পরে দাঁড়ায় আরোহী, আর সকালের কথা মনে পড়ে যায়। অধীর স্পর্শ তার কেন যেন একটু ভালো লাগলো। আয়নায় নিজের মুখটা দেখে খানিকটা লজ্জা পেল আরোহী। তার ভাবতেই অবাক লাগছে যে সেও কারো বউ, কারো সাথে জীবন কাটাবে, কারো কাছে কেউ। আরোহীর মনে পড়ে অধীরকে। লোকটা এতটাও খারাপ না বলেই হেসে ফেলে, কিন্তু পরক্ষণেই নিজেই অবাক হয়। নিজেকে বকা দিতে দিতে বলে, অরু, তুই ওই ডেভিলটার জন্য হাসছিস? পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? ওই বজ্জাতটা তোকে জোর করে বিয়ে করেছে, আর তুই? তখনই আরোহী আবারও বলে, কিন্তু বিয়েটা যেমনই হয়ে থাকুক না কেন, বিয়ে তো হয়েছে, চাই যেমনই হোক না কেন, সে তো আমার স্বামী হয়। আর একটা মেয়ের জীবনে তার স্বামীই তো সব। সে যেমনই হোক না কেন, সে এখন আমার স্বামী। আমি চাইলেও তো তাকে ছেড়ে দিতে পারবো না, আর ওই ডেভিলটা আমাকে ছাড়বে না। তো এখন আমি পালাতে পারবো না। কথাটা বলেই আরোহী বিছানায় বসে পড়ে। সে আর পালানোর চেষ্টা করবে না, কারণ তার তো এই পৃথিবীতে আর কেউ নেই। এখন অধীর ছাড়া তার আছেই কে? তার তো আর পরিবার আর প্রিয়জন কেউ নেই। এখন এই চৌধুরী পরিবারই তার সব। নিজের বাবা মার কথা ভেবে চোখে জল চলে এলো আরোহীর। নিজেকে বড্ড অসহায় মনে হলো তার ঠিক এই সময়, যখন তার অতীত জানতে চায় সে। বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আরোহীর। এই দীর্ঘ জিনিসটা যদি না থাকতো, তাহলে কত মানুষ বুক ফেটে মারা যেত তার হিসাব নেই। একটা অন্ধকার রুমে একটা চেয়ারের সাথে বেঁধে আছে একটা লোক, মাথা নিচু করে আছে। পুরো অন্ধকার রুমে, অনেক পুরনো বলা চলে। লোকটাকে অনেকদিন যাবৎ এই রুমে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ করে রুমের দরজা খুলে যায়, বাহিরের আলো এসে পড়ে তার মুখে। চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। চোখে এখন ঝাপসা দেখছে লোকটা। হঠাৎ করেই আলো ভেদ করে কয়েকটা কদম চলার শব্দ এলো কানে ভেসে। লোকটা হয়তো বুঝতে পারলো কে এসেছে, তাই দাঁতে দাঁত চেপে মুখ বন্ধ করে নেয়। অধীর এসে সোজা একটা চেয়ার টেনে লোকটার মুখ বরাবর বসে। অধীর শুভকে ইশারা করে। শুভ সোজা লোকটার চুল টেনে মুখ উঁচু করে। অধীর একটা সিগারেট মুখে দিতে দিতে বলে, কি অবস্থা আবুল মিয়া? আবুল ব্যথায় কোকিয়ে উঠল, তারপর ব্যথা সহ্য করে বলল, আমার অবস্থা জেনে তোর কোনো লাভ নেই অধীর রায়, আমি মুখ খুলব না। অধীর সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে বলে, আমি কখন বললাম যে আমি তোর মুখ খুলতে এসেছি? আমি তো সারা জীবনের জন্য তোর এই সুন্দর কানা চাঁদু মার্কা মুখটা বন্ধ করে দিতে এসেছি। আবুল শুকনো ঢুক গিলল। শুভ খানিকটা বাঁকা হাসে। অধীর শুভকে ইশারা করে। শুভ চলে যায়। অধীর আবারও আবুলকে বলে, কিরে আবুল, এখনো কথা বলবি না? আচ্ছা, কথা না হয় নাই বললি, কিন্তু নিজের মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছাটা বলে তো যাবি। এই অধীর রায়চৌধুরী আবার কারো কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। বল বল। আবুল মাথা নিচু করে রাখে। সে জানতো তার মৃত্যু নিশ্চিত,
অধীরের হাতে একবার যেহেতু ধরা পড়েছে, তার মৃত্যু নিশ্চিত। আবুল অধীরের দিকে তাকিয়ে বলল, জীবনে অনেক পাপ করেছি, অনেককে কষ্ট দিয়েছি, আজ আমি মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু ওইসব লোকেদের কাছে ক্ষমা চাইতে চাই যাদের আমি কষ্ট দিয়েছি। অধীর, আমাকে তুমিও মাফ করে দিও। আমি বসের কথা শুনে তোমার সাথেও খারাপ করেছি। একটা বাচ্চা মেয়ের সব সুখ আমি শেষ করেছি, এই হাতে তাকে এতিমখানায় ছেড়েছি। আমাকে তারে ক্ষমা করে দিতে বলো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত এখন। অধীর তাচ্ছিল্য হাসি দিল, নিজের রিভলভারটা ঘোরাতে ঘোরাতে বলে, এত কষ্ট হচ্ছে তোর বাবা? তখন মনে ছিল না যখন তুই ধ্বংস করেছিলি একটা সুখী পরিবারকে? তখন মনে ছিল না যখন তুই রেপ করেছিলি একটা সাধারণ একটা কলেজের মেয়েকে? তখন মনে ছিল না যখন দিনের পর দিন লোকদের টাকা চুরি করে তাদেরকে মারতে? মনে থাকবে কেন? খানদের লোক না তুই? তো তাদের মতোই তো তুই হবি, তাই না? কিন্তু তোর বস এখন বুঝবে যে তার একটা মাত্র উত্তরাধিকারী এখন এই অধীর রায়চৌধুরীর কাছে বন্দী, যাকে ওরা পাগল কুকুরের মতো খুঁজছে। আবুল অবাক হয়, বড় বড় চোখ করে আছে আবুল। অধীর নিজের রিভলভারটা রেখে দেয়, একটা ধারালো ছুরি শুভর থেকে নেয়, আর একটা বড় আগুনে পোড়ানো রড এনে দেয়। অধীর ধীর গতিতে এগিয়ে আসতে আসতে বলে, বল, কি দিয়ে মরবি? ছুরির আঘাতে নাকি আগুনে পুড়ে, কোনটা? আবুল কিছু বলতে পারল না। অধীর এক ছুরির আঘাতে তাকে ক্ষত বিক্ষত করে দেয়, পরপর কয়েকবার ছুরি চালায়। রক্তের বন্যা বয়ে যায় মাটিতে। চিৎকার করতে চায় আবুল, তখনই মুখের মধ্যে গরম রডটা চেপে ধরে অধীর। আবুলের চোখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসবে এখনই ব্যথার তাড়নায়। রিভলভার দিয়ে মাথায় গুলি করে পরপর অধীর। আবুলের নিথর দেহ মাটিতে পড়ে যায়। অধীর থামে, হাঁপাতে লাগলো। শালা পৃথিবী থেকে আরো একটা অপরাধী সরে গেল। রাত 12টা বাজে। চৌধুরী বাড়ির সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছে অধীর। হাঁটতে হাঁটতে রুমের দরজা খুলে অধীর, আর যা দেখে তা দেখার জন্য খানিকটা হাসল। দরজার সাথে লেগে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ায়। আরোহী বিছানায় শুয়ে হাত পা টান করে হাসছে আর বলছে, ওয়াও, কত নরম তুলতুলে বিছানা। উফ, এই রুমের গন্ধটা অনেক মিষ্টি। ওয়াও, আর যাই বলি না কেন, ওই টেবিলের শরীরের মিষ্টি গন্ধটা বেশ অনেক ভালো। বলেই হাসতে লাগলো আরোহী। অধীর ধীরে দরজা লাগিয়ে দেয়, আরোহীর কাছে আস্তে আস্তে বলে, কি বলছিলে আমার ব্যাপারে? অধীরের আওয়াজ শুনে আরোহী তাড়াহুড়া করে বিছানা ছেড়ে উঠে বলে, না, আমি কখন কি বললাম? আপনি কিছু শুনেছেন নাকি? অধীর নিজের কোট খুলতে খুলতে বলে, শুনতেই তো পারলাম না, তাই তো জিজ্ঞাসা করছি। আরোহী না জানার ভান করে বলে, না, আমি কিছুই বলিনি। আচ্ছা ছাড়ো, মেনে নিলাম তোমার কথা। তারপর অধীর নিজের কথা এগিয়ে বলতে লাগলো, আচ্ছা এটা বলো, তুমি আমাকে কোন নামে ডাকো? আরোহী মাথা নিচু করেছিল। অধীরের কথায় শুকনো ঢুক গিলে বলে, আমি তো আপনাকে মিস্টার চৌধুরী বলে ডাকি। অধীর তা শুনে বলে, কিন্তু তা তো তুমি যখন আমি সামনে থাকি তখন বলো, কিন্তু আমি যখন তোমার সামনে থাকি না তখন কি বলে ডাকো? কথাটা বলতে বলতে অধীর বিছানায় আরোহীর পাশে বসে। আরোহী না বুঝেই বলে, তখনও আমি আপনাকে মিস্টার চৌধুরী বলেই ডাকি। অধীর শান্ত কণ্ঠে বলে, মিথ্যা বলো না প্রিন্সেস, সত্যিটা বলো, কোন নামে ডাকো? আরোহী নিজের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আসলে আমি। অধীর মাথা নাড়িয়ে বলে, বলো, আমি শুনছি, বলো। ডেভিল। বলেই চোখ ভয়ে বন্ধ করে নিল। আরোহীর কথা শুনে অধীরের কপালে ভাঁজ পড়ে। তারপর আরোহীর মুখ দেখে খানিকটা হেসে বলে, ডেভিল? এই, আমি এমন কি কাজ করেছি যে তুমি আমাকে ডেভিল বলে ডাকো? অধীরের কথা শুনে আরোহী মনে মনে বলে, পুরোটা দিন তো ডেভিলের মতো মুখ করে ঘুরতে থাকেন। যখন দেখি তখন কারো না কারো উপর রাগ করতে থাকেন, বকা দিতে থাকেন, গভীর মুখ করে থাকেন, হাসিহীন ডেভিলের মতো। আর এখন কতটা ভদ্র হয়ে কথা বলছেন। মনে মনে বললেও অধীরের দিকে তাকায় আরোহী। অধীর আরোহীকে বলে, বলো কেন ডাকো ডেভিল? তখনই আরোহী চট করে বলে, আমাকে বিয়ে করেছেন, তাও জোর করে। বলেই 2 হাত ভাঁজ করে নেয়। তারপর বলে, অধীর শান্ত কণ্ঠেই বলে, তোমাকে বিয়ে কি আমি কিডন্যাপ করে করেছি নাকি?
না হলে কি হয়েছে? জোর জবরদস্তি করে তো করেছিলেন। অধীর মাথা নাড়িয়ে বলে। ওটাকে জোর জবরদস্তি বলে না প্রিন্সেস। আরোহী অবাক হয়ে প্রশ্ন করে। তাহলে কি বলে? অধীর আরোহীর মুখের কাছে গিয়ে বলে। ওটাকে নিজের হক আদায় বলে। আরোহী কনফিউজড হয়ে বলে। তো দুইটার মাঝে পার্থক্য কি? অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? অধীর আরোহীর গালে হাত দিয়ে বলে। সময় হলে নিজেই জানতে পারবে। আরোহী সোজা হয়ে বসে বিড়বিড় করে বলে। ওহ গড, এই পৃথিবীতে কেমন কেমন প্রকারের প্রাণী ঘুরে বেড়ায়। অধীর তা শুনে বলে। ভিন্ন ভিন্ন প্রকারের। আরোহী অধীরের দিকে তাকায়। অধীর উঠে দাঁড়ায়। তারপর আরোহীর দিকে তাকিয়ে বলে। আচ্ছা, তুমি এই রুমে নিজের সব জিনিস নিয়ে এসেছো? আরোহী হ্যাঁ সূচক মাথা নাড়ল। অধীর আবারও বলে। আর হ্যাঁ, তোমার কলেজ শুরু হয়েছে তাই না? হুম। তাহলে কিছু কথা মাথায় রাখো। তোমার কলেজে কেউ যেন এটা জানে না তুমি ম্যারিড। আর আমার সম্পর্কে তো কাউকে কিচ্ছুটি বলবে না, ভুলেও না। আরোহী এইসব শুনে একটা তৃপ্ত নিঃশ্বাস ফেলে। মনে মনে বলে। যেমন আমার শখ লেগেছে সবাইকে এটা বলে বেড়ানোর যে শুনো শুনো আমার একটা ডেভিল হাজবেন্ড আছে। যত সব। আরোহী এইসব ভাবছিল, তখনই অধীরের কণ্ঠ তার কানে এলো। আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। আর ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। আর সবার সাথে বেশি মেশার প্রয়োজন নেই। এটা শুনতেই আরোহী নিজের মাথা উঁচু করে বলে। আমি তো কিছুই করিনি। তার কথা শুনে অধীর বলল। হ্যাঁ, আমি আপনার কলেজের সব কাণ্ড কারখানা জানি ম্যাডাম। অধীরের কথা শুনে আরোহী একদম বাচ্চাদের মতো মুখ করে বলে। আমি ওগুলো করিনি তো, ওগুলো তো অনু করেছিল। তার কথা শুনে অধীর বলে। হ্যাঁ প্রিন্সেস, তুমি তো একদম জিলাপির মতো সোজা। অধীরের কথা শুনে আরোহী নিজের মুখটাকে কালো করে নিল। তা দেখে অধীর বলে। আমি জানি যে আপনি আপনার কলেজের একটা ছেলেকে ওয়াশরুমের মধ্যে লক করে দিয়ে তাকে ভূতের ভয় দেখিয়েছিলেন। তারপরেও আরোহী নিজেকে সাপোর্ট করে বলে। ওই ছেলেটা একটা মেয়েকে জ্বালাতন করতো। তা শুনে অধীর বিছানায় বসতে বসতে বলে। ইয়েস ইয়েস প্রিন্সেস, আমি সব জানি। আর এই জন্যই আমি তোমাকে কিছু বলিনি। আরোহী রেগে গিয়ে সোজা অধীরের সামনে বসে মুখ সামনে আঙুল দিয়ে বলে। এই সবার প্রথমে আপনি প্রিন্সেস প্রিন্সেস বলা বন্ধ করেন। আমার এমন নিকনেম পছন্দ নয়। অধীরও নিজের মুখটা এগিয়ে এনে বলে। তো আপনার কেমন নিকনেম পছন্দ? আরোহী বিরক্ত মুখে বলে। আমার ওইসব বাবু সোনা জান, আমার মোটেও ওইসব নিকনেম পছন্দ নয়, রাগ লাগে শুনলে। আরোহী এইসব বলছিল, তখনই অধীর আরোহীর বাহু ধরে নিজের বুকের উপর ফেলে। তারপর বিছানায় শুয়ে পড়ে। আরোহী চুল কানের পেছনে গুছিয়ে দিতে দিতে বলে। তাহলে আমি তোমাকে তোমার স্টাইলের নাম দিই। তারপর ফিসফিস কণ্ঠে বলে। ডাইনি, পিপাসিত আত্মা, রক্তখোর রাক্ষসী, পিশাচিনী। কেমন লাগলো নামগুলো? পছন্দ হয়েছে? এখন তো খুশি তোমাকে তোমার টাইপের নাম দিচ্ছি। আরোহী দাঁতে দাঁত চেপে বলে। অনেক খারাপ আপনি। ছটফট করে আরোহী অধীরের থেকে ছাড়া পাওয়ার জন্য অধীর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে। ডেভিল তো খারাপই হয়, তাই এখন আমিও হয়ে গেলাম তোমার ডেভিল হাজব্যান্ড। আরোহী রেগে যায়, নিজেকে ছাড়াতে চায় অধীরের থেকে, কিন্তু অধীরের বাঁধন থেকে ছাড়া পাওয়া এত সহজ নয়। আরোহী হার মেনে মনে মনে বলে। ওরু, এই ডেভিলের সামনে ভেবে চিনতে বলতে হবে। অধীর আরোহীর মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, তারপর আলতোভাবে মাথায় কিস করে। ধীরে ধীরে ঘুমিয়ে যায়। সকালে চোখ খুলতেই অধীরকে আর দেখল না আরোহী। চমকে যায় আরোহী। কাল রাত অবধি ও তো অধীর এখানেই ছিল, হঠাৎ কোথায় চলে গেল? আরোহী বিছানা ছেড়ে উঠল, চুলগুলোকে হাত খোপার মাঝে আবদ্ধ করে নিল। রুমের চারপাশে চোখ বুলিয়ে অধীরকে খুঁজতে লাগলো, কিন্তু অবাক কাণ্ড হলো, অধীর কোথাও নেই। ব্যাপারটা বেশ ভাবালো আরোহীকে। চোখ ঘড়ির ওপর পড়ে, না তেমন সময়ও হয়নি, মাত্র 7টা বেজেছে। তবে অধীর গেল কোথায়? আরোহী বিড়বিড় করে। ব্যাপারটা কি? আচ্ছা ডেভিল কোথায় গেল? আরোহী উঠে যায়, ফ্রেশ হয়ে নিজেকে তৈরি করে নেয়। ঘড়ির কাঁটা এখন 7:45। আরোহী আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। আজও এখনো আসছে না? নিচে গেলে তো এত সময় লাগার কথা না। কোথায় গেল এই ডেভিলটা? ঠোঁট উল্টে রুম থেকে বের হয়ে আসে আরোহী।
সিঁড়ি দিয়ে নামতেই চোখে এলো অনুষ্কাকে। অনুষ্কা নাস্তা করছে, আরোহীকে দেখেই বলে ওঠে, এত তাড়াতাড়ি তোর ঘুমিয়ে গেল? বাবা, আচ্ছা বস, নাস্তাটা করেই বেরোচ্ছি। আরোহী চেয়ার টেনে বসতে বসতে বলে, অনু, তোর ভাইকে দেখছি না কোথাও। অনুষ্কা মুখে খাবার চিবোতে চিবোতে বলে,